তো বন্ধুরা, একসাথে ১,৫০০-এর বেশি পাকিস্তানের ইসলামিক ফোর্স ভারতে হামলার জন্য এলওসিতে পৌঁছে গেছে এবং একটা গ্রিন সিগন্যাল পেলে তারা ভারতের ওপরে ঝাঁপিয়ে পড়বে, এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে খোদ আমেরিকার সরকার। অর্থাৎ গতকাল আমি যা বলেছিলাম তা আজ 100% মিলে গেছে। মার্কিন ওয়ার সেক্রেটারির ভারত সফর কোনো কাকতালীয় ঘটনা ছিল না, ওটা ছিল ভারতকে দেওয়া একটা পরিষ্কার সিগন্যাল। হয় ভারত নিজে থেকে পাকিস্তানে অ্যাটাক করবে, না হলে পাকিস্তানকে ব্যবহার করে পেহেলগামের চেয়েও বড় কোনো অ্যাটাক লঞ্চ করা হতে পারে। আর এই বিপদ আজ করতে পেরে ভারতের নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা গতকালই প্রেস কনফারেন্স করে সাফ জানিয়ে দিয়েছে, এই কনফ্লিক্টের মাঝে আমাদের সতর্ক থাকতে হবে এবং নর্দার্ন কমান্ডের সৈনিকদেরও যে কোনো আতঙ্কবাদের পরিস্থিতি বা কনফ্লিক্টের জন্য হাই অ্যালার্টে থাকতে হবে। অর্থাৎ বারবার শেষ কিছু সময় ধরে এই ধরনের স্টেটমেন্ট কমন হয়ে গেছে। আর খুব সম্ভবত এই কারণে গত পরশু রাজস্থানের 11টা জায়গায় সাইরেন বাজিয়ে সাধারণ মানুষকে যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছিল। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তো উঠবে যে সত্যিই কি আমরা একটা বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, এবং ইরান বা আরব দেশগুলোর মতনই ভারতও এইভাবে যুদ্ধে জড়িয়ে পড়লে বিপদ হবে না? কারণ ইতিমধ্যেই সাপ্লাই চেইন ইস্যু বা ফিউল ক্রাইসিস তৈরি হয়েছে গ্লোবাল, এবং তার সাথেই আমেরিকার তরফ থেকে এক্স্যাক্টলি কী তথ্য দিয়েছে। এই ১,৫০০ জঙ্গিকে সত্যি ভারতে অ্যাটাক করে দেবে, নাকি ভারত তার আগে প্রিএমটিভ স্ট্রাইক করবে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, গতকাল আমার ভিডিও আপলোড করার ঠিক কয়েক ঘন্টার মধ্যে আমেরিকার কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের একটা রিপোর্ট আসে। সেখানে দাবি করা হয়েছে প্রায় ১,৫০০ প্রশিক্ষিত জঙ্গিকে পাকিস্তান এলওসির একদম কাছে নিয়ে এসেছে, আর সুযোগ বুঝে এদেরকে ভারতে ঢোকানোর চেষ্টা চলছে। আচ্ছা, এখানে যে জেহাদিদের কথা বলা হয়েছে এরা বেসিক্যালি হিজবুল মুজাহিদের আন্ডারে কাজ করছে, এবং আমেরিকার দেওয়া অফিসিয়াল তথ্য অনুযায়ী এদেরকে পুশ করা হবে কাশ্মীরের ভেতর, যাতে কাশ্মীর দখল করে পাকিস্তানের সাথে যুক্ত করা যায়। এক্স্যাক্টলি এই লাইনটাই বলা হয়েছে আমেরিকার রিপোর্ট। এছাড়াও এই সেম রিপোর্টে আরও কিছু খোলাসা করা হয়, যার মতে কেবলমাত্র হিজবুল মুজাহিদ নয়, বরং তার সাথেই 15টা আলাদা আলাদা ছোট বড় জেহাদি সংগঠনের কথা এখানে উল্লেখ রয়েছে, যেখানে হাজারে হাজারে মুসলিম আতঙ্কবাদীদের ট্রেন করে রেডি করে ফেলেছে পাকিস্তান পুনরায়। আর এগুলোকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত ভারত কাশ্মীর কেন্দ্রিক, যার মধ্যে হিজবুল মুজাহিদ, লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ এরা রয়েছে। দ্বিতীয় ভাগে গ্লোবাল অর্গানাইজেশন, যার মধ্যে ইসলামিক স্টেট খুরাসান আছে। আর তৃতীয় ভাগে আফগানিস্তান কেন্দ্রিক রয়েছে। এবারে ভারত কেন্দ্রিক যে সমস্ত জঙ্গি রয়েছে তার মধ্যে আমেরিকার রিপোর্ট অনুযায়ী লস্করে তৈবার কাছে প্রায় 1000-এর বেশি ইসলামিক জেহাদি রেডি আছে, আর জৈশে মোহাম্মদের কাছে 500-র কাছাকাছি। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করলাম। গতবার যখন সেম রিপোর্ট এসেছিল তখন পাকিস্তানের এই জৈশে মোহাম্মদের কাছে কম করেও ১,৫০০-এর কাছাকাছি জঙ্গি ছিল বলে জানানো হয়েছিল, কিন্তু এবারের রিপোর্টে বলছে যে জৈশে মোহাম্মদের কাছে 500-র কাছাকাছি জিহাদি রয়েছে। তো স্বাভাবিকভাবেই লাস্ট ভারত যে অ্যাটাক করেছিল সেখানে মূলত কিন্তু জৈশে মোহাম্মদই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তা না হলে এক বছরে ওদের জঙ্গিদের সংখ্যা বাড়ার বদলে 1000 কমতো না। এটা একটা পজিটিভ বিষয় যে অপারেশন সিঁদুরে এদের হেভি লস হয়েছে। তবে বন্ধুরা, আমেরিকার রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে পাকিস্তানের মাদ্রাসাগুলো যে পরিমাণে অ্যাক্টিভ আছে তাতে আতঙ্কবাদীদের রিপ্লেস করতে বেশি সময় লাগছে না। অর্থাৎ সহজ ভাষায় যেটা আমি বারবার বলি, পাকিস্তানের কাছে অ্যাকচুয়ালি 25 কোটি আতঙ্কবাদী আছে, কারণ পুরো পপুলেশনটাই সেম। তাই নেক্সট অ্যাটাকে অ্যাকচুয়ালি শুধুমাত্র আতঙ্কবাদী নয়, বরং সাধারণ পপুলেশন আর আর্মিকেও টার্গেট করতে হবে, তার সাথে এই সমস্ত মাদ্রাসাগুলো। যাই হোক, এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, যদি আমরা আমেরিকার এই নাম্বারটাকে সঠিক বলেই মানি, যেটা আমার মতে একদম সঠিকই হবে, কারণ আমেরিকার এই রিপোর্টটা আসার প্রায় 20-25 দিন আগের কথা ভারতীয় মিডিয়াতেও সেম খবর আসে, যেখানে বলা হয় ভারতীয় ইন্টেলিজেন্স দাবি করেছে যে মোটামুটি ১,৫০০ আতঙ্কবাদী আবারও এলওসির কাছে অপেক্ষা করছে ভারতে ঢোকার জন্য। ফলে এই দুটো রিপোর্টকে যোগ করলে একটাই মানে দাঁড়াচ্ছে যে ডিপ স্টেট পুরো প্ল্যানিংয়ের সাথে এখানে ভারতকে ফাঁদে ফেলে দিয়েছে। কারণ গত বছর নভেম্বর মাসে দিল্লি ব্লাস্টের মাধ্যমে এটা মোটামুটি কনফার্ম যে ভারতে ইতিমধ্যে একটা বিরাট বড় জেহাদি পপুলেশন, স্পেশালি লেখাপড়া জানা ডাক্তারদের পর্যন্ত ইতিমধ্যেই ট্রেনিং দিয়ে রেডি রাখা হয়েছে ইন্টারনাল অ্যাটাকের জন্য। তো খুব সম্ভবত যদি পাকিস্তানের তরফ থেকে গোটা এলওসি জুড়ে লাগাতার চেষ্টা চালানো হয় এবং কোনোভাবেই ১,৫০০ জঙ্গির মধ্যে অন্তত 2-1 জঙ্গিও ঢুকতে পারে, তাহলেও পেহেলগামের মতন অ্যাটাক করা খুব একটা মুশকিল হবে না।
কারণ এদের পুরো ইন্টারনাল সাপোর্ট আর লজিস্টিক্যাল সাপোর্ট এই জাতীয় জেহাদি ডাক্তার বা উঁচু প্রফেশনাল ইসলামিস্টদের দিয়ে ভারতের ভেতর থেকেই করানো হবে। আর গতবার তো কেবলমাত্র ডাক্তাররা ধরা পড়েছে, আর তার সাথেই আলফালা ইউনিভার্সিটির মুসলিম প্রফেসরও এই টেরর অ্যাটাকে সামিল ছিল। তো আমি অবাক হব না যদি বাকি গুরুত্বপূর্ণ পদেও ওদের লোক থাকে, কে জানে পুলিশ ফোর্স বা অন্যান্য ক্ষেত্রেও আছে কিনা। তো যদি ডিপ স্টেটকে ভারতে অ্যাটাক করাতেই হয় তাহলে প্রচুর রাস্তা খোলা আছে, আর ভারত কয়টা অ্যাটাক ঠেকাবে? হাজারবার চেষ্টা করলে অন্তত একটা তো সফল হবে, আর তাতে ওদের কাজ হয়ে যাবে। এবং এটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো বড় অ্যাকশান নিচ্ছে। এখন টু বি অনেস্ট, গতকাল যেরকম আমি বলেছিলাম, মার্কিন ওয়ার সেক্রেটারির ভারতে আসা কোনো কোইন্সিডেন্ট নয়। ওনার বয়ানকে আমি গতকাল ডিকোড করে আপনাদের বলেওছিলাম, এবং ওখানে উনি বেসিক্যালি ভারতকে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করছে আসন্ন হামলা বা প্ল্যানের জন্য। আর তারপর এখন আমেরিকার এই ইন্টেলিজেন্সের রিপোর্ট আসা বিষয়টিকে পুরোপুরি কনফার্ম করে দিল যে প্ল্যান রেডি হয়ে গেছে। আর আমি আবারও বলছি, গতবার মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারতে আসার পরেই কিন্তু পেহেলগামের অ্যাটাক হয়েছিল, যাকে নিয়ে অনেক মিডিয়ায় রিপোর্টও পাবলিশ হয়েছিল যে জেডি ভ্যান্সের ভারতে আসার সেই দিনই পেহেলগাম টেরর অ্যাটাক হওয়া কাকতালীয় হতে পারে না। আর এবারেও ডিপ স্টেটের পাপেট মার্কিন ওয়ার সেক্রেটারি ভারতে আসার পর এই ধরনের খবর আসছে, যা খুবই চিন্তাজনক। এখন প্রশ্ন হলো, এর পাল্টা ভারত কী করছে? ভারত কি অপেক্ষা করবে আগে হামলা হোক তারপর মারব, নাকি প্রিএমটিভ স্ট্রাইক হবে? গত 2-3 দিন যা ঘটনা ঘটেছে তাকে দেখে আমার অন্তত মনে হচ্ছে না যে ভারত অপেক্ষা করবে। প্রথমত, আমাদের আর্মি চিফ সাডেনলি গতকাল পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছে যান। এখন মন্দিরে যাওয়া সাধারণ ঘটনা হলেও গতকাল উনি মন্দির থেকে বেরিয়ে যা বয়ান দিয়েছে সেটা কিন্তু সাধারণ মনে হচ্ছে না। আমি ওনার পুরো বয়ানের কয়েক সেকেন্ডের ছোট্ট ক্লিপটা শোনাচ্ছি, সেটা খুব মন দিয়ে শুনবেন। भाग्यशाली समझता हूँ कि आज मैं पूरी नगरी में आया और भगवान का आशीर्वाद प्राप्त किया। मेरा मुख्य उद्देश्य था कि मैं भारतीय सेना की तरफ से आशीर्वाद मांगूं भगवान से, ताकि आगे आने वाले दिनों में भगवान का आशीर्वाद भारतीय सेना और उनके सगे संबंधियों के साथ बना रहे। और आज उसी की मैंने एक प्रार्थना की, और मुझे यकीन है कि आगे आने वाले दिनों में भगवान के आशीर्वाद से भारतीय सेना बहुत अच्छा करेगी, आगे आने वाले दिनों में और ऊंचा उठेगी और अच्छी कार्रवाई करेगी। তো শুনলেন, উনি বলছে আমি এটাই প্রার্থনা করেছি যে ভগবান ভারতীয় সেনা এবং তাদের পরিবারদের সাথে থাকুক, এবং আমি বিশ্বাস করি আগামী দিনে আমাদের ফোর্স ভগবানের আশীর্বাদে আরও ভালো কাজ করবে এবং ভালো অ্যাকশান নেবে। এখন এই লাইনটাই সবচেয়ে ইন্টারেস্ট। এখানে ক্লিয়ার ইন্ডিকেশান যে ফোর্সেস ডেফিনেটলি কিছু একটা পরিকল্পনা করছে, এবং এই মন্দিরে আশীর্বাদ নেওয়া তারই একটা অংশ। যদিও বামপন্থীদের এই সমস্ত কাজ পছন্দ নয়, কিন্তু আমাদের দেশের এটাই নিয়ম ছিল যে কোনো বড় লড়াইয়ের আগে সেনা ভগবানের আশীর্বাদ নেবে। ফলে একদিকে আমাদের আর্মি চিফের মন্দিরে গিয়েই বয়ান, উল্টো দিকে সেম দিনে পশ্চিমা কমান্ডের তরফ থেকে ফোর্সকে অ্যালার্টে থাকার নির্দেশ, এবং আমেরিকার রিপোর্ট আসা পাকিস্তানকে নিয়ে যে 1,500 মুজাহিদ হামলার জন্য রেডি, কাশ্মীরকে স্বাধীন করে পাকিস্তানে যুক্ত করার জন্য। ফলে এই সমস্ত ঘটনা একটু বেশি কোইন্সিডেন্ট নয়। এবারে প্রশ্ন হলো, ভারত কি অপেক্ষা করবে কোনো টেরর অ্যাটাকে, নাকি আগেই অ্যাকশন শুরু হবে? স্পেশালি যখন এই মুহূর্তে গ্লোবাল ফিউল ক্রাইসিস চলছে। এমন অবস্থায় ভারতে এখনও তেলের প্রাইস স্টেবল আছে, সরকারের ওপর ট্যাক্স কমিয়ে দিয়েছে যাতে দাম না বাড়ে। ফলে এখন যদি যুদ্ধ শুরু হয় ডেফিনেটলি ফিউল ক্রাইসিস তো হবে। এখানে আমি বিষয়টিকে দুভাবে দেখছি। প্রথমত, আমাদের অপেক্ষা করা উচিত নয় কোনো টেরর অ্যাটাকের, কারণ আমার পূর্ণ ভরসা আছে সেনার ওপর। কিন্তু দিল্লি ব্লাস্টের পর এটা তো মানবেন যে দেশের ভেতরেই মেন গদ্দাররা আছে, আর এই গদ্দাররা এতটাই ডেসপারেট যে ডাক্তার, টিচার এরা পর্যন্ত এই ধরনের কাজ করছে। সেখানে যদি ডিপ স্টেট চায় ভারতে অ্যাটাক করাতে, এটা খুবই সহজ কাজ হবে। কাশ্মীরে হয়তো হবে না, কিন্তু দিল্লিতে হতে পারে, আসামে হতে পারে, বা পশ্চিমবঙ্গেও হতে পারে। এখানে তো আর্মি ঠেকাতে পারবে না ভেতরের লোকজনকে, তার উপর আবার ইন্টারনাল পলিটিক্স তো জানেন। তাই আমাদের জন্য বেটার যে আমরা আগে স্ট্রাইক করি। এবারে দ্বিতীয় ভাগ হলো ফিউল ক্রাইসিস। তো দেখুন, এই মুহূর্তে ভারতের কাছে পর্যাপ্ত ফিউল রয়েছে এবং রিজার্ভও আছে, আর ক্রমাগত ভারত ডাইভার্সিফাই করছে। ইরান থেকে পর্যন্ত তেল কেনা হচ্ছে, রাশিয়া থেকে আসছে, তাই মোটামুটি সাপ্লাই স্টেবল। সমস্যা এক জায়গায় যে পলিটিক্সের জন্য মানুষকে ভয় দেখিয়ে একটা আর্টিফিশিয়াল কিওস তৈরি করা হচ্ছে, এবং কালোবাজারিও চলছে। তাই শুধুমাত্র এই কালোবাজারি থামাতে পারলে আর কোনো সমস্যা নেই। এমনকি প্রাইম মিনিস্টার তো অন রেকর্ড জানিয়ে দিয়েছে যে কাউকে এমন কোনো বয়ান দেওয়া উচিত নয় যে লোকজন ভয় পেয়ে কিওস তৈরি করে। কিন্তু আমরা সকলেই জানি কিছু লোক এটা করবে। যাই হোক, বাকি রইল অ্যাটাকে। তো অপারেশন সিঁদুরের পর আমি এটুকু গ্যারান্টি যে ভারত খুবই শর্ট টাইমের জন্য অ্যাটাক লঞ্চ করে আবার সেটাকে ক্লোজ করে দেবে। হয়তো ম্যাক্সিমাম 1-2 দিনের কনফ্লিক্ট হবে,
আর তার মধ্যেই পাকিস্তান সারেন্ডার করে দেবে। আর আমাদের বায়ুসেনার প্রধান একটা খুব ভালো কথা বলেছিলেন কয়েকদিন আগে, যে ভারত লড়াই শুরু করলে এটা আগে প্ল্যান করে রাখে যে কিভাবে সেটা ক্লোজ করতে হবে। আমরা রাশিয়া, আমেরিকা বা ইসরায়েলের মতন কাজ করব না, যারা বছরের পর বছর ওই লড়াইয়ে ফেসে থাকবে। অপারেশন সিঁদুর যেভাবে শুরু হয়েছিল সেভাবেই কিন্তু ক্লোজও করে দেওয়া হয়েছিল। ফলে যদি ছোট ছোট ধাপে অ্যাকশন হয়, সেক্ষেত্রে বড় ফুল ফ্লেজ যুদ্ধ হবে না, আর না ফিউল ক্রাইসিস হবে। স্পেশালি এটা মাথায় রাখবেন, ভারতের কিন্তু ফিউল ক্রাইসিস নেই, বরং পাকিস্তানেরই ফিউল ক্রাইসিস চলছে। তো ওরা তো আরও মুশকিলে পড়বে যদি ভারত অ্যাটাক করে দেয়। ফলে এটা একটা পারফেক্ট টাইমিং জিওপলিটিক্যালি, এমনকি পাকিস্তানের ইন্টারনাল পরিস্থিতি এবং আমাদের পজিশনও অনেকটা বেটার রয়েছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।